Hello, my dear students. Hope you all are well by the grace of Almighty. I am also fine. I am Prashanjit Bosch, lecturer, Department of English, Cantonment College, Joshore. In this pandemic situation, we are conducting online classes so that we both can keep in touch with the teaching learning process. This procedure must be continued without hampering our education and the social system at this moment, because we all know we have to maintain social distancing so that we don't get infected by this disastrous virus COVID-19. Well, my today's class is on second paper and the topic is verb, which is vividly important for you because without verb no sentence or clause can be made. That is why we need to learn it very clearly to make proper sentences. And also we have an item, and that is right use of verb. If you know verbs, then it will be easier for you to fill in the blanks appropriately. Okay, so guys, let's enter in the class. I have written verb and its classification. I will discuss the whole classification today with all its sub classifications and also all the categories and everything. I will use both Bengali and English for your better understanding, as I do. Okay, what is verb? Let's begin from the definition. Definition মানে আমরা জানি সংজ্ঞা। আমরা যদি সংজ্ঞায়িত করি ভার্বকে আমরা কিভাবে করতে পারি? Verb is the action of a sentence or clause. Verb is the action of a sentence or clause. এখন সেন্টেন্স এবং ক্লজ এইটা নিয়েও তোমাদের অনেক কোশ্চেন আছে থাকে স্বাভাবিকভাবে। আমরা ক্লজটা অনেকেই ঠিকমতো বুঝি না, বাট দেয়ার আর মেনি হু আন্ডারস্ট্যান্ডস ইট ভেরি ক্লিয়ারলি, বাট দেয়ার আর ফিউ who may find it difficult to understand clause. If I get chance, I will certainly try to make you understand the clause very clearly. It's very easy. But now today's class focuses on only verb. That is why I'm not discussing tense or clause. I only want to mention you that even a single word can form a sentence or give an expression like a sentence. অর্থাৎ একটা সিঙ্গেল ওয়ার্ড সেটাও একটা সেন্টেন্সের মতো কিছুটা ভাব নিতে পারে। যেমন if I serve a plate of biryani in front of you, which is very favorite to you, আমারও খুব প্রিয়, তোমার সামনে যদি এক থালা বিরিয়ানি রেখে আমি বলি জাস্ট আর কিছু বললাম না, বললাম ইট, শুধু বললাম ইট, এই ইটটাও কিন্তু একটা সেন্টেন্সের মর্যাদা পায়। কিভাবে? এটা আদেশ, উপদেশ, অনুরোধ বা অর্ডার যে কোনো কিছু বোঝাতে পারে। তাহলে এইটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। কিন্তু তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হোক বা যে কোনো সেন্টেন্সই হোক, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিন্তু ভেরি এসেনশিয়াল। উইদাউট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেন্টেন্স কিন্তু হবে না। কিন্তু দেখো সকল ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় শুধুমাত্র ভার্ব দ্বারা। এখানেও দেখো একটা সিঙ্গেল ওয়ার্ড ভার্ব গঠন মানে সেন্টেন্স গঠন করছে, বাট ইট ইজ এ ভার্ব ছাড়া কিন্তু সম্ভব না। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিভাবে হয় মনে রাখবে। এটা একটা শর্ট একটা লেসন তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে সর্বদাই ইউ উহ্য থাকে, তুমি বা তোমরা। অর্থাৎ একটা মানুষ যখন আদেশ, উপদেশ বা অনুরোধ করে তার সামনের ব্যক্তিকে করে, অর্থাৎ ইউ ডু হোয়াটএভার হি সেজ
says to the very man in front of him, একজনও হতে পারে, একের অধিকও হতে পারে, কিন্তু সেটা আমরা বোঝাই শুধুমাত্র ইউ দ্বারা। ইউ মানে তুমি, ইউ মানেই তোমরা। ইউ ডু, ইউ ইট, ইউ ওপেন দ্য ডোর, ইউ ক্লোজ দ্য ডোর, ইউ ডু নট রান ইন দ্য সান। যাই বলি না কেন, এখানে একটা সেকেন্ড পারসন উহ্য আছে, এই জন্য এটাকে আমরা বলছি ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, দেখো আমি আরেকটা উদাহরণ দিতে চাই। এখানে আমি একটা নাম মেনশন করি, যেমন যদি বলি রহিম, রহিম goes to college to learn English। শুধু ইংলিশ না, রহিম অবশ্যই কলেজে সব সাবজেক্ট শিখতেই যায়, তো আমি এখানে জাস্ট লিখলাম, দেখো রহিম goes to college to learn English। এখানে দুইটা ভার্ব আছে, কিন্তু আমাদের প্রথম শর্তটা কি, একটা সেন্টেন্সে কিন্তু একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে না। তাহলে এইখানে দুইটা ভার্ব আছে এই সেন্টেন্সের মধ্যে, একটা হলো গোজ, একটা হচ্ছে লার্ন। তাহলে এটা কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, অর্থাৎ কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা, এইটার যদি আমি বৈশিষ্ট্য না জানি তাহলে কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারবো না। এবং মনে রাখতে হবে, উইদাউট ফাইনাইট ভার্ব কোনো সেন্টেন্সই গঠন করা যাবে না। আর একটা সেন্টেন্সের মধ্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু একের অধিক অনেক বেশি নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। এখন আসো, লেটস স্টার্ট দ্য ক্লাসিফিকেশন উইথ এ ডায়াগ্রাম। আমরা এখন একটা ডায়াগ্রাম দিয়ে শুরু করব, যেটা তোমাদের জন্য বেশ ইজি হবে। আমরা টোটাল ক্লাসিফিকেশনে চলে যাচ্ছি, খুব মনোযোগ দেওয়ার চেষ্টা করবে, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তোমরা বারবার দেখার সুযোগ পাবে, খুব মনোযোগ দিয়ে দেখবে। দেখো, প্রথমেই যখন ক্লাসিফিকেশনের কথা আসবে, ভার্ব ইজ অফ টু টাইপস, দুই ধরনের। প্রথমেই কি, এখানে ফাইনাইট ভার্ব, আরেকটা কি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, ফাইনাইট ভার্ব মানে হচ্ছে বাংলা সমাপিকা ক্রিয়া, নন ফাইনাইট হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দেখো, এই ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেই ভার্বটা একটা সেন্টেন্সকে গঠন করে অথবা পূর্ণ অর্থ সহ কমপ্লিট করে। সমাপিকা ক্রিয়া বাক্যে একটাই থাকে এবং সেইটাই সেন্টেন্সকে গঠন করে বা ধরে রাখে এবং সেন্টেন্সটাকে পূর্ণ অর্থ সহ কমপ্লিট করে। এই জন্য এটাকে আমরা বলছি সমাপিকা। এইটা আবার দুই ধরনের, একটা হচ্ছে প্রিন্সিপাল। এই তোমরা এই প্রিন্সিপাল বানানটা, দিস ভেরি স্পেলিং, most of the cases we find in our exam script the word is wrong। তোমরা যখন অ্যাপ্লিকেশন লেখো, এই প্রিন্সিপাল বানানটা তোমরা বারবার এটা কেন লেখো, টু দ্য প্রিন্সিপাল কেন লেখো? এই প্রিন্সিপাল মানে হচ্ছে অধ্যক্ষ বা প্রধান বা মূল, আর এই প্রিন্সিপাল মানে তো নীতি। তাহলে তোমরা যারা প্রিন্সিপাল বানান অধ্যক্ষ বানান এতদিন এলই লিখতে, পিএলই লিখতে, তারা এতদিন চিঠি মানে অ্যাপ্লিকেশন গুলো সব করেছো অধ্যক্ষের কাছে নয়, বরং নীতির কাছে। যাই হোক, আশা করি তোমরা এখন কারেকশন করে নিবে, অধ্যক্ষর ক্ষেত্রে পিএল ব্যবহার করবে। প্রিন্সিপাল ভার্ব এবং এর সাথে আছে অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে? এই প্রিন্সিপাল ভার্বটা আবার চার ধরনের। কি কি আমরা খুব সংক্ষেপে দেখে নিব। ট্রানজিটিভ, তারপরে ইনট্রানজিটিভ, অ্যাম্বিট্রানজিটিভ, এবং লিঙ্কিং। এই দুইটার বাংলাও দিয়ে দিব। ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক, ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক। অক্সিলারি ভার্বটা আবার দুই ধরনের। কি কি? প্রাইমারি এবং মোডাল, নট মডেল, মোডাল। আচ্ছা,
এই ছিল আমাদের মোটামুটি ফাইনাইট ভার্বের যে টোটাল যে ক্লাসিফিকেশন। এবং এবার আসুন নন ফাইনাইট ভার্ব। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউ হ্যাভ মেনি আইটেমস হুইচ রিকোয়ার অর হুইচ ডিমান্ড দিস নন ফাইনাইট ভার্বস ভেরি ক্লিয়ারলি। যেমন এখানে নন ফাইনাইট ভার্ব আবার তিন ধরনের, ইনফিনিটিভ, জিরান্ড এবং পার্টিসিপল। এই যে আমি ক্লাসিফিকেশন গুলো দিচ্ছি, এই প্রত্যেকটারই আরো অনেক সাব ক্যাটাগরি আছে, অনেক সাব ক্লাসিফিকেশন আছে। আমার যেটুকু দরকার আমি দেখাবো। যেমন ইনফিনিটিভ আমি তিন ধরনের দেখাবো, জিরান্ড আসলে কোথায় বসছে তার উপর নির্ভর করে, পার্টিসিপলটা তিন ধরনের দেখাবো, এবং এখানে যা আছে এগুলো অতিরিক্ত ভিতরে যাব না। আমি এই এর সাথে আরেকটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। এইটাও আমাদের খুব কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে। এটাকে আমি একটা নামকরণ করেছি, সেটা হচ্ছে বাঙালি ভার্ব। তো এটাও আমি তোমাদের শিখিয়ে দিব। এই ছিল আমাদের টোটাল ভার্বের ক্লাসিফিকেশন। এটা একটা ডায়াগ্রাম, এবং এই ডায়াগ্রামটা মেনটেন করে আমি আই এম গোইং টু এক্সপ্লেইন অল দ্য ক্লাসিফিকেশন টু ইউ। ওয়েল, এখন আমি এক এক করে সবগুলো ব্যাখ্যা করব। তোমরা আশা করব খুব মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আমরা প্রথমেই ফাইনাইট ভার্ব দিয়ে শুরু করব। ফাইনাইট ভার্ব অলরেডি বলেছি। আচ্ছা, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের যে পার্থক্য, সেইটা দিয়েই আমি শুরুটা করছি। যেমন দেখো, আমি যদি বলি একটা, আগে রহিম লিখেছি, এখন কার নাম নেওয়া যায়? রহিমা। রহিমা wants to eat mango. খেয়াল করো, রহিমা wants to eat mango। আমি এই টু ইটটা মুছে দিলাম। রহিমা wants mango। রহিমা কি চায়? আম চায়। আম কি করে? আম চায়। রহিমা আম চায়। কি করতে চায়? খেতে চায়। বিক্রি করতে চায়। কিনতে চায়। পাড়তে চায়। খেয়াল করবা, রহিমা wants to eat mango, রহিমা wants to sell mango, ও রহিমা wants to buy mango, রহিমা wants to pick mango। এখানে দেখো, আমি আরো চারটে আলাদা ভার্ব লিখেছি, আর এখানে wants আছে তার এগেইনস্টে। আমি এই চারটে ভার্বের একটাও ব্যবহার করলাম না, কেটে দিলাম। রহিমা wants mango মেক্স সেন্স। রহিমা আম চায়, যেতেই পারে, কিন্তু wants বাদ দিয়ে দিলাম। রহিমা টু ইট ম্যাঙ্গো, রহিমা টু সেল ম্যাঙ্গো, রহিমা টু বাই ম্যাঙ্গো, রহিমা টু পিক ম্যাঙ্গো। এখানে কিন্তু কোনো অর্থবোধক বাক্য তৈরি হলো না। তাহলে এখানে ওয়ান্টস, এইটা ছিল সেই ফাইনাইট, এবং এইগুলো সব, এগুলো যে কোনো একটা নন ফাইনাইট। পার্থক্যটা হচ্ছে, ফাইনাইট ভার্ব বাক্যে একটাই থাকবে, সেইটা বাক্যকে গঠন করবে এবং বাক্যের যে মূল অর্থ সেইটা এই ফাইনাইট ভার্বের মাধ্যমেই বোঝাবে। নন ফাইনাইট ভার্বটা কি করবে? এই ফাইনাইট ভার্বের সাথে অতিরিক্ত তথ্য যোগ করবে মাত্র। আমি যদি নন ফাইনাইট ভার্বকে সেন্টেন্স থেকে বাদ দিয়ে দিই, সেন্টেন্সের কিছুটা অর্থ ক্ষুণ্ণ হবে, কিন্তু সেন্টেন্সের গঠন নষ্ট হবে না, সেন্টেন্স থাকবে। কিন্তু যদি আমি ফাইনাইট ভার্বকে বাদ দিই, ওই সেন্টেন্সই আর থাকবে না, সেন্টেন্সই থাকবে না, অর্থ তো পরে। তাহলে এটাই হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইটের মধ্যে পার্থক্য। এখন আমি
ফাইনাইট ভার্বের যে ক্লাসিফিকেশন অর্থাৎ সমাপিকা ক্রিয়ার যে ক্লাসিফিকেশন সেইটা আমি বুঝিয়ে দিব খুব সংক্ষেপে, একটু দ্রুত। দেখো, প্রথমেই ছিল দুইটা, প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে মূল ভার্ব। এখানে আমাদের মোট প্রিন্সিপাল ভার্বের মধ্যে 4টে ক্লাসিফিকেশন আছে, সেগুলো আমরা শিখব। প্রথমটা হচ্ছে ট্রানজিটিভ। আচ্ছা, ট্রানজিটিভ ভার্ব এটার মানে হচ্ছে সকর্মক। কর্ম মানে কাজ, সকর্মক মানে উইথ অবজেক্ট। যেই মানে যেই ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় একটা সেন্টেন্সকে পূর্ণ অর্থ সহ কমপ্লিট করতে, তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। এখন তোমাদের আরেকটা প্রশ্ন থাকে যে স্যার আমরা অবজেক্ট কিভাবে চিনব? খুব সহজ একটা পদ্ধতি আছে। তোমাদের মধ্যে একটা ধারণা কাজ করে, সবার না, কারো কারো, ভার্বের পরে যা থাকে তাই অবজেক্ট। এই নোশনটা মাথা থেকে পুরো ছুঁড়ে ফেলে দিতে হবে, এটা কোনো অবস্থায় আমরা মাথায় রাখবো না। দেখো, আমি এখানে 3টা বাক্য লিখবো বা 4টে বাক্য লিখবো। করিম goes home, করিম eats rice, করিম is a good boy. করিম goes home, করিম eats rice, করিম is a good boy। একটা বাক্যে অবজেক্ট কি করে আছে? এই অবজেক্ট খোঁজার জন্য তোমাকে যা করতে হবে, মূল ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। মূল ভার্বের কাছে হোয়াট, কি বা হোয়াট আর হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। করিম যায়, কি যায়, কাকে যায়? বাড়ি কি উত্তর হচ্ছে? কি যায়, এখানে তো কি হয়ে গেল, কোথায় যায়, প্রশ্নটা হয়ে গেছে কোথায় যায়। তাহলে কি বা কাকে দ্বারা আমরা উত্তর পাইনি। কি বা কাকে দ্বারা যখন আমরা উত্তর পাইনি, তখন এটা কোনো অবস্থায় অবজেক্ট নয়। তাহলে এটা কি? এটা একটা স্থান বোঝাচ্ছে। যখনই এটা স্থান বোঝাচ্ছে, তখনই এটা হয়ে গেছে অ্যাডভার্ব অফ প্লেস। আবার দেখো, করিম ইটস রাইস, এখানে তোমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করো। করিম কি খায়? অবশ্যই এখানে উত্তর আছে, ভাত খায়। তাহলে এটা আনডাউটেডলি একটা অবজেক্ট, কাজ বা কর্ম। আবার দেখো, করিম ইজ এ গুড বয়। এই গুড বয় কার সম্পর্কে তথ্য দিচ্ছে? করিম সম্পর্কে তথ্য দিচ্ছে। কিন্তু এখানে যে ভার্বটা আছে সেটা কিছু অক্সিলারির মতো চেহারা না, বি ভার্বের না। এটা আমি পরে আসব। করিম ইজ এ গুড বয়, প্রশ্নটা কেমন হয়ে গেল না? কেমন ছেলে? ভালো ছেলে। তাহলে এইটা হয়ে গেছে কমপ্লিমেন্ট। ঠিক আছে, এইটা হয়ে গেছে কমপ্লিমেন্ট। তাহলে ভার্বের পরে যা থাকে সেইটাই অবজেক্ট, এই ধারণা টোটালি ভুল, এটা মাথায় রাখা যাবে না। তাহলে আমরা এইভাবে প্রশ্ন করে বের করব। আচ্ছা, আবার একটা জিনিস হতে পারে, দেখো, করিম ইটস at 2 PM, করিম খায়। এখানে আবার কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, উত্তর আছে নাই। এখানে প্রশ্ন হয়ে গেছে কখন। তাহলে এটা কি? যখন কোথায় তখন অ্যাডভার্ব অফ প্লেস, তখন আবার এখানে যখন কখন তখন অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব যখন আমরা শিখব তখন এর অনেক ক্যাটাগরি আছে, অনেক ক্লাসিফিকেশন আছে, সব আমাদের শিখতে হবে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ রিজন, অ্যাডভার্ব অফ কন্ট্রাস্ট, অ্যাডভার্ব অফ কনসিকুয়েন্স, অ্যাডভার্ব অফ ট্রানজিশন, অ্যাডভার্ব অফ, এরকম বহু কিছু আছে। ঠিক আছে, তো অ্যাডভার্ব অফ রেজাল্ট, এরকম বহু কিছু আছে, এগুলো আমরা পরবর্তীতে শিখব। এখন আমরা ট্রানজিটিভ ভার্বটা খুব সহজে দেখে নিব। এটা তোমরা অনেকেই জানো এবং তোমরা অনেক ভালো স্টুডেন্ট, সবাই তোমরা ভালো। কিছু দুর্বলতা থেকে যায় অজ্ঞতার কারণে, যেটা দূর করার জন্য আমরা আছি। দেখো, ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে সকর্মক, অর্থাৎ যেই ভার্বটার একটি কর্ম প্রয়োজন হবে সেন্টেন্সকে পূর্ণ অর্থ সহ কমপ্লিট করতে। যেমন
যদি বলি করিম প্লেস ফুটবল, করিম প্লেস ফুটবল। আমি যদি ফুটবল এটা এখানে না লিখতাম, শুধু লিখতাম করিম প্লেস, সেন্টেন্স কিন্তু হতো। করিম কি করে? খেলে। কিন্তু আমার মাথায় ওই যে বাংলায় তোমরা পড়েছো আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, সেরকম একটা মাথায় একটা আকাঙ্ক্ষা কাজ করতো, কি খেলে, একটা প্রশ্ন। ওই জন্য আমাকে এখানে কি এর উত্তরটা দিতে হবে। কি খেলে? কি খেলে? ফুটবল খেলে। তার মানে কি, এই ভার্বের একটা অবজেক্ট প্রয়োজন হচ্ছে সেন্টেন্সটাকে পূর্ণ অর্থ সহ কমপ্লিট করার জন্য। এই জন্য এটা হবে ট্রানজিটিভ। আবার যদি বলি করিম সুইমস, দেখো তো করিম কি করে? সাঁতার কাটে। ভার্ব নিজেই উত্তর দিয়ে দিচ্ছে, এখানে কোনো অবজেক্টের প্রয়োজন নাই সেন্টেন্সটাকে পূর্ণ করার জন্য। রাদার করিম সুইমস ইন দ্য পন্ড অথবা সুইমিং পুল, যেখানেই তোমরা চাও সাঁতার কাটাও। করিম সুইমস ইন দ্য পন্ড। তাহলে দেখো ভার্বের পরে যেটা আছে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, কি করে? সাঁতার কাটে। ভার্ব নিজে উত্তর দিচ্ছে, অবজেক্ট প্রয়োজন নাই। এটা কি হয়েছে? কোথায় চলে আসছে না? তাহলে এটা কি হয়ে গেল? এটা কিন্তু অবজেক্ট নয়, অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেছে, তাই না? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যেটা আমার কথা, যেই ভার্ব অবজেক্ট ছাড়া সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবে না বা কিছুটা অর্থহীন মনে হবে বা অর্থের ঘাটতি মনে হবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর যেইটার অবজেক্ট প্রয়োজন হবে না সে হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। আমি একটু দ্রুত যাব কারণ আমি পুরোটা শেষ করতে চাই আজকেই ভার্ব। যেহেতু এটা রেকর্ডেড ক্লাস সেহেতু তোমরা বারবার দেখে নিতে পারবে, সমস্যা নাই। তাহলে সকর্মক বা ট্রানজিটিভ ভার্বটা কি হচ্ছে? যেই ভার্বের অবজেক্ট প্রয়োজন হবে এবং একটা সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? ওই ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে বুঝবো। আর যেই ভার্বের অবজেক্ট প্রয়োজন হবে না একটা সেন্টেন্সকে পূর্ণ অর্থ সহ কমপ্লিট করতে, তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। এইবার আসো অ্যাম্বিট্রানজিটিভ। এখানে আমি একটু লিখেই দিই, অবজেক্ট। তাহলে কি হলো? ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক উইদাউট অবজেক্ট। এইবার আসো অ্যাম্বিট্রানজিটিভ। এই অ্যাম্বিট্রানজিটিভটা আমাদের একটু ক্লিয়ারলি বুঝতে হবে। দেখো আমরা একটা সাধারণ ভার্বই নিই, যেমন ইট বা প্লে, যাই নিই না কেন। যদি বলি আই এট ম্যাঙ্গো, আরেকটা লিখলাম আই এট অ্যাট নুন। দেখো সেম ভার্ব, ইট খাওয়া। এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো? কি খায়? আম খায়। উত্তর আছে অবজেক্ট। এখানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো? উত্তর নেই, সেই জন্য অ্যাট নুনটা অবজেক্ট না। এটা কখন বোঝাচ্ছে? এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দেখো একই ভার্ব একবার ট্রানজিটিভ হচ্ছে, একবার ইনট্রানজিটিভ হচ্ছে। এই ধরনের মানে উভধর্মী ভার্বগুলোকে বলা হয় অ্যাম্বিট্রানজিটিভ। অর্থাৎ এরা মানে কর্ম সহও সেন্টেন্স গঠন করে, কর্ম বাদেও গঠন করে। সাধারণত যত ট্রানজিটিভ ভার্ব আছে তারা সবাই ইনট্রানজিটিভও হতে পারে, কিন্তু কিছু ইনট্রানজিটিভ ভার্ব আছে যেমন ডাই, অকার, সুইম, এগুলো শুধুমাত্র, এরকম আরো একটা বড় লিস্ট আছে, এইগুলা কমপ্লিটলি ইনট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ ভার্ব কখনোই ট্রানজিটিভে ব্যাক করে না। এই ছিল আমাদের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অ্যাম্বিট্রানজিটিভ। এইবার আসো আমাদের লিংকিং। হোয়াট ইজ লিংকিং ভার্ব? লিংকিং আমরা প্রথমে এখানে বি ভার্ব লিখব। বি ভার্ব হচ্ছে am, is, are, was এবং were। am, is, are, was, were। দেখো অনেক সময় দেখা যায়
এই am is আর was were একটা সেন্টেন্সের মূল ভার্ব হিসেবে কাজ করছে। যেমন I am an English lecturer। I am an English lecturer বা ইংলিশ টিচার। দেখো এইখানে এই am বাদে কিন্তু আর কোনো ভার্ব নাই, তাহলে এখানে am টাই হচ্ছে ফাইনাইট। কারণ আমি অলরেডি বলেছি উইদাউট ফাইনাইট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি মেড। তাহলে এখানে am টাই ফাইনাইট ভার্ব, কিন্তু দেখো এটা সাবজেক্ট এবং প্রেডিকেট। তোমরা সাবজেক্ট প্রেডিকেট হয়তো জানো, উদ্দেশ্য এবং বিধেয়। সাবজেক্ট প্রেডিকেটকে নিজের অর্থ উজ্জ্ব রেখে সংযুক্ত করছে। এই সংযুক্ত করছে এখানে কিন্তু মানে এই লিংকিং ভার্ব বাদে আর কোনো ভার্ব নাই, এই অক্সিলারি ভার্বই কিন্তু এখানে লিংকিং হচ্ছে, লিংকারের মতো কাজ করছে। এই জন্য এটাকে আমরা বলবো লিংকিং ভার্ব। যদি বলি আই ওয়াজ এ ক্রিকেট প্লেয়ার, এখানে ওয়াজটা লিংকিং ভার্ব। তারপরে দে ওয়ার গুড ফুটবলার্স, এখানে ওয়ারটা লিংকিং ভার্ব। হি ইজ এ গুড স্টুডেন্ট, ইজটা লিংকিং ভার্ব। বুঝতে পারছো? অর্থাৎ আমরা একটা সহজ বিষয় বলি, লিংকিং ভার্বের পরে যেটা থাকে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট। দেখো আই অ্যাম অ্যান ইংলিশ লেকচারার, এই অ্যান ইংলিশ লেকচারার কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে, অর্থাৎ এটা আমাকে মডিফাই করছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টও ওয়ান কাইন্ড অফ অ্যাডজেক্টিভের মতোই বলতে পারো। এই হচ্ছে আমাদের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, অ্যাম্বিট্রানজিটিভ এবং লিংকিং। প্রাইমারি আমাদের মোডা মানে অক্সিলারি যে ভার্ব, সেই অক্সিলারি ভার্ব আবার দুই ধরনের, সেটা আমি অলরেডি বলেছি। এখন এটা আমি একটু লিখে দেখাবো। অক্সিলারি ভার্ব ইজ অফ টু টাইপস, একটা ছিল প্রাইমারি, এইটা আমরা একটু মুখস্থ রাখবো। যদিও আই এম টোটালি এগেইনস্ট মেমোরাইজিং এনিথিং, জীবনে মুখস্থ করার বিপক্ষেই সবসময় কথা বলেছি। মুখস্থের দরকার নেই, বুঝতে হবে, খাতায় নয় মাথায় লেখো। ওকে, প্রাইমারি অক্সিলারি কোনগুলো? বি ভার্ব, am, is, are, was, were। হ্যাভ ভার্ব, হ্যাভ এর মধ্যে কি কি আছে? হ্যাভ, has, had। ডু ভার্ব, did, ডু আর ডিড, এই দুইটা। এই কয়টাকে আমরা প্রাইমারি অক্সিলারি বলতে পারি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার ডু, ডু তো একটা মানে ফাইনাইট ভার্ব, এইটা আবার আপনি অক্সিলারির মধ্যে আনছেন কেন, বা এইটা একটা কেন স্যার এই ডু ভার্বটা আনছেন? দেখো আমরা যখন নেগেটিভ যখন করি তখন কিন্তু এই ডু বা ডাজ বা ডিড আমাদের কিন্তু ব্যবহার করতে হয়, এবং এইটার জন্য মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়। দেখো যদি বলি হি গোজ হোম, হি ডাজ নট গো হোম। দেখো গোসটা কিন্তু গো হয়ে গেল। এই জন্য আমরা এটাকে প্রাইমারি ধরতে পারবো। এগুলা আমরা একটু মনে রাখবো যে প্রাইমারি অক্সিলারি এইগুলা বাদে আর দুনিয়ায় যা আছে, যত যা আছে সবই হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল দেখো শ্যাল, উইল, মে, মাইট, ক্যান, কুড, would, have to, ought to ইত্যাদি যা আছে সবই মোডাল অক্সিলারি ভার্ব। এবং তোমরা এখানে একটা এনবি দিয়ে লিখে রাখতে পারো। এনবি মানে হচ্ছে নোটাবিনি, নোটাবিনি মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য, বিশেষ দ্রষ্টব্য। লিখে রাখতে পারো যে মোডাল অক্সিলিয়ারি এর পরে ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 হয়। এটা সকল ক্ষেত্রে, অর্থাৎ মোডাল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বা V1 হয়। ওকে, এই ছিল আমাদের মোটামুটি ফাইনাইট ভার্ব। এখন আমরা নন ফাইনাইট ভার্বটা করে ফেলবো। অ্যাকচুয়ালি we don't have much time. If we get time in future, certainly I will discuss a lot.
এখন আমরা অতি দ্রুত যতটা কম সময়ের মধ্যে নন ফাইনাইট ভার্বটা বোঝা যায়, মানে যেহেতু একটা ক্লাসে ভার্বটা শেষ করব, যতটুকু সম্ভব আমি চেষ্টা করব। ওকে, নন ফাইনাইট ভার্ব। অসমাপিকা ক্রিয়া। এইটি একটি সেন্টেন্সকে কমপ্লিট করে না বা সম্পূর্ণ অর্থ একাই প্রকাশ করে না। এইটা ফাইনাইট ভার্বের সাথে অর্থাৎ মূল ভার্বের সাথে কিছু অর্থ যোগ করে মাত্র। এটা আমি তোমাদের আগে উদাহরণ দিয়ে দেখিয়েছি, এখন আর আমি অত বলবো না, সরাসরি এর ক্লাসিফিকেশনে যাব। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ, প্রথমে যেটা আসে ইনফিনিটিভ। ইনফিনিটিভ খুবই সহজ, এটা হলো সিম্পল ইনফিনিটিভ বা প্লেন ইনফিনিটিভ বলতে পারো। টু প্লাস ভার্বের বেস ফর্ম। আই ওয়ান্ট টু বি এ গুড টিচার। I want to be a good teacher. দেখো এখানে want ও ভার্ব, be ও একটা ভার্ব। be মানে become। তাহলে এইটার আগে আমি 2 দিচ্ছি, 2 প্লাস v1, 2 প্লাস v1, এইটা হচ্ছে ইনফিনিটিভ। I want to be a good teacher, I want to meet a good teacher, I want to see a good teacher, I want to hire a good teacher। যেটাই বলো না কেন, দেখো অর্থের পরিবর্তন হচ্ছে কিন্তু চাওয়া কাজটা কিন্তু রয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে এটা ফাইনাইট, এগুলো নন ফাইনাইট। এইটার আরো দুইটা ধরন আছে, একটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, আমি বারবার বলছি এটা রেকর্ডেড ক্লাস বলে আমি খুব দ্রুত যাচ্ছি, তোমরা বারবার রিওয়াইন্ড করে দেখো, মানে বারবার মানে ই করে দেখো আর কি, তোমরা এটা অনেক ভালো বোঝো। বেয়ার, বেয়ার মানে হচ্ছে খালি বা এমটি। এই বেয়ার ইনফিনিটিভ কিভাবে গঠিত হয়, এইটার জন্য আমরা আরেকটা জিনিস শিখে নিব, সেটা হচ্ছে কজেটিভ ভার্ব। বা আমার দেওয়া নাম, এটা কোনো বইপত্রে পাবা না, এটার জন্য আমি হয়তো তোমার একটু হাসির কারণও হতে পারি। কজেটিভ ভার্ব হচ্ছে বাঙালি ভার্ব। না থাক, এটা আমি ওইভাবে বলবো না। কজেটিভ ভার্বটা এমন এক ধরনের ভার্ব যেই ভার্বের মাধ্যমে কর্তা নিজে কাজ না করে কাজটি অন্যের মাধ্যমে করিয়ে নেন। আমাদের অনেকেরই স্বভাব আছে এরকম, এই জন্য বাঙালি ভার্ব বলছিলাম, যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে করিয়ে নেওয়া, এইটাকে আমরা পজিটিভ ভার্ব বলি। এখানে আমি 5টা ভার্বের কথা আপাতত বলছি, আরো কিছু আছে। লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প। এই 5টা ভার্বকে আপাতত আমি পজিটিভ ভার্ব বলছি। যখন এরা পজিটিভ ভার্ব হয় তখন এইগুলোর যে আভিধানিক অর্থ সেই অর্থ কিন্তু থাকে না। যেমন যদি বলি আমি আমার স্টুডেন্টদের বা আমি আমার ছাত্রদের পড়তে বাধ্য করলাম বা করি। দেখো আই মেক মাই স্টুডেন্টস, এখানে আই মেক মাই স্টুডেন্টস আমি আমার ছাত্রদের তৈরি করি হয়ে গেল। আই মেক মাই স্টুডেন্টস স্টাডি হার্ড। দেখো আমি আগেই বলেছি একটা বাক্যের মধ্যে একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে না, একের অধিক ফাইনাইট ভার্ব থাকবে না। কিন্তু এখানে এই লেট, গেট, মেক, হ্যাভ, হেল্প, এইখানে যে মেকটা, আমি কিন্তু কাজটা করছি না। আই মেক অথবা আই মেড, যেটাই বলো না কেন, মাই স্টুডেন্টস, আমি আমার ছাত্রদের পড়তে বাধ্য করি অথবা বাধ্য করি, মানে করতাম বা করেছি। I made my students study hard, পড়া কাজটা, এই যে পড়া, কঠিন পড়া, এই কাজটা করছে কে? স্টুডেন্ট। আমি বাধ্য করছি, আমি কিন্তু নিজে করছি না, তাহলে করছে কে? আমার স্টুডেন্ট। এই জন্য দেখো দ্বিতীয় ভার্বের আগে টু সাধারণ চোখে দেওয়ার কথা থাকলেও এটা হবে না। অর্থাৎ এই লেট, গেট, মেক, হেল্প, যে কর্তা থাকবে সে নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজটা করায়, সেই ক্ষেত্রে দ্বিতীয় ভার্বের আগে টু বসে না।
যেহেতু টু বসে না, এই কারণে একে আমরা বেয়ার বলি, বেয়ার অর্থাৎ খালি। কিন্তু এটা কিন্তু উহ্য আছে, আমি জানছি এখানে টু আছে, কিন্তু এটা আমি বলতেও পারবো না, লিখতেও পারবো না। এই জন্যে এটাকে আমরা, এই ঘটনাকে বলছি বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ খালি ইনফিনিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা চলে যাব আরেকটা নতুন জিনিস, যেটা আমার মনে হয় তোমাদের কাছে টোটালি নিউ, এবং আমাদের এটা একটু শিখতে হবে। আমি জানি না আমি পারবো কিনা পার্টিসিপল পর্যন্ত বলতে, সময় অনেক দ্রুত চলে যাচ্ছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট মানে হচ্ছে, তোমরা জানো, ফাঁকা হয়ে যাওয়া। স্প্লিট মানে ফাঁকা হয়ে যাওয়া। এর গঠনটা দেখো, টু প্লাস অ্যাডভার্ব প্লাস V1। দেখো সিম্পল ইনফিনিটিভে কি ছিল, টু প্লাস V1। বেয়ার ইনফিনিটিভে টু বাদে V1। আর স্প্লিট ইনফিনিটিভে কি হচ্ছে, টু এবং V1 এর মাঝখানে একটা অ্যাডভার্ব আসছে। অ্যাডভার্ব নির্ণয়, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, আমাদের একটা ধারণা আছে যে কোন শব্দের শেষে এলওয়াই থাকলেই যেন অ্যাডভার্ব হয়ে যায়। এই ধারণাটা খুবই ভুল। একটা খুব সহজ গণিতের মাধ্যমে এটা আমরা সলভ করতে পারি, কিন্তু আজকে লিমিটেড সময়ের জন্য আমি গণিতটা দেখাবো না, আমি একটু মনে করাই দিই। দেখো, মাদারলি, হয়তো তোমরা বিষয়গুলো জানো, ডিপলি, মাদারলি, ডিপলি, এই দুইটা মানে ওয়ার্ড দেখেই আমাদের মনে হতে পারে দুইটাই তো অ্যাডভার্ব। হ্যাঁ, এটা তো অ্যাডভার্ব, কিন্তু এই দুইটা ওয়ার্ড ভাঙো তো। মাদার প্লাস এলওয়াই, এখানে ডিপ প্লাস এলওয়াই। মাদার, মা, কোন পার্ট অফ স্পিচ? অবশ্যই নাউন, তার সাথে এলওয়াই। ডিপ, গভীর, কি গভীর? গভীর তো নিজে নাউন না, কারোর সম্পর্কে তথ্য দিচ্ছে। এটা একটা হতে পারে ওয়েল, কুয়া, অথবা এমন কিছু ক্ষত। ডিপ মানে কোনো কিছু সম্পর্কে, কোনো নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে, তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ। মনে রাখবা, নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় টোটালটা মিলে, যে মাদারলি যে ওয়ার্ডটা ছিল, টোটালটা মিলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের সাথে এলওয়াই যুক্ত হলে হবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে হবে অ্যাডভার্ব। এর আরো একটা সহজ নিয়ম আছে, কিন্তু সেইটা এই ক্লাসে আর দেখাচ্ছি না, যদি পরে কখনো সুযোগ হয় অবশ্যই দেখাবো একটা গণিতের মাধ্যমে। আচ্ছা, এবার স্প্লিট ইনফিনিটিভটা কি বলছিলাম? আমি যদি বলি I want to be a good man। জীবনে আমরা বহু কিছু হতে চাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, বহুত কিছু, বিজনেসম্যান। যাই হতে চাও না কেন, ইউ হ্যাভ টু বি এ গুড ম্যান ফার্স্ট। প্রথমে ভালো মানুষ হতে হবে, আদারওয়াইজ কোনো লাভ নাই। দেখো, আই ওয়ান্ট টু বি এ গুড ম্যান বলার দরকার, বললাম আমি একজন ভালো মানুষ হতে চাই, কিন্তু আমার মনের থেকে যদি বিশ্বাস থাকে এবং আমি আসলেই যদি হতে চাই, প্রেসার দিই হ্যাঁ হব, তাহলে কি করতে হবে? আই ওয়ান্ট টু রিয়েলি, আসলেই। দেখো, টু প্লাস V1 এর মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকায় দিলাম, তাহলে কি হলো? জোর বোঝালো। এই যে টু V1 এর মাঝখানে অ্যাডভার্ব আসলো, এই গঠনকেই আমরা বলি স্প্লিট ইনফিনিটিভ। ওকে, আমরা এবার আরো আমাদের দুইটা জিনিস আছে, আমি জানি না কিভাবে আমি ইন দিস লিমিটেড টাইম শেষ করব, তাও আমি একটু বলে দিব যেটুকু সম্ভব। তারপরে ক্লাসে যদি কখনো সুযোগ হয় আমি আরো ডিটেইলস দেখিয়ে দিব। জিরান্ড ইনফিনিটিভ বললাম, জিরান্ড। দেখো, খুব সহজ, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন হয়, এটাকে আবার ভার্বাল নাউনও বলা হয়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেন্টেন্সে নাউনের মতো আচরণ করে, তখন তাকে আমরা বলবো জিরান্ড। যেমন দেখো, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ
সাইজ, আই লাইক সুইমিং, সরি এখানে ডাবল এম হবে, আই অ্যাম সুইমিং। তিনটা সেন্টেন্স লিখেছি, খেয়াল করো। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সুইমিংটা সাবজেক্ট। আমরা জানি সাবজেক্ট হতে গেলে তাকে অবশ্যই নাউন হতে হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি হয়ে নাউন হয়েছে, এইজন্য এটা অবশ্যই জিরান্ড। আই লাইক সুইমিং, আমি বলেছি ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন সেই উত্তরটা হচ্ছে অবজেক্ট। আমি কি পছন্দ করি? সাঁতার কাটা পছন্দ করি, উত্তর আছে, তাহলে এটা অবজেক্ট। এখানেও আমরা জানি অবজেক্ট হতে গেলে কি হতে হয়? নাউন। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউন হয়েছে, তাহলে এটাও জিরান্ড। আই অ্যাম সুইমিং, তোমাদের একটা মানে এইটা করার পরে একটা ধারণা হয় যেখানেই ভার্ব আইএনজি আছে সেখানেই জিরান্ড। নো, আমি সাঁতার কাটিতেছি, এইখানে কিন্তু এটা ভার্ব, ফাইনাইট ভার্ব, এটা একটু খেয়াল রাখবা। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেলেই হবে না। এই জিরান্ডটা কোথায় কি বসে, অর্থাৎ বাক্যের শুরুতে থাকলে এটা সাবজেক্টের মতো কাজ করে, বাক্যের শেষে থাকলে বা ভার্বের পরে থাকলে অবজেক্টের মতো কাজ করে, এরপরেও প্রিপজিশন অফ অবজেক্ট এটার মতো কাজ করতে পারে, বেশ কিছু বসার উপর নির্ভর করে। কিন্তু আমাদের মূলত সাবজেক্ট বা অবজেক্ট দেখলে আপাতত কাজ চলে যাবে। এখন সর্বশেষ যে আইটেমটা আমি দেখাবো সেটা হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপলের আবার তিনটা ভাগ আছে। পার্টিসিপল মানে মনে রাখবা অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভ, এটার কাজ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতোই। এটা তিনটে ধরন আছে, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। পাস্ট পার্টিসিপল কি? ভি3 যদি অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা একে পাস্ট পার্টিসিপল বলবো। পারফেক্ট পার্টিসিপল এর গঠন হচ্ছে হ্যাভিং প্লাস ভি3, এইটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন এটাকে আমরা বলবো পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ। কিছু ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি অ্যাডজেক্টিভ না হয় তখন সেটার গঠন আবার অন্য হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন একটু উদাহরণ দেখি, দেখো কিভাবে অ্যাডজেক্টিভ হয়। দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটা একটা প্রবাদ, যত গর্জে তত বর্ষে না। দেখো এখানে ডগটা হচ্ছে নাউন, বার্কিং ডাকছে, কোন কে ডাকছে? কুকুর ডাকছে। আমরা এখানে একটা সহজ নিয়ম দেখিয়ে দিই, মনে রাখবা নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, তার আগে বসে অ্যাডভার্ব, তার আগে আরেকটা অ্যাডভার্বও বসতে পারে, ঠিক আছে? দেখো, এ বার্কিং ডগ সেলডম বাইটস, বার্কিং কাকে মডিফাই করলো? নাউনকে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউনকে বিশেষায়িত করে তখন এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এই জন্য একে আমরা বলি কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা সামনেও বসতে পারে, অর্থাৎ নাউনের সামনেও বসতে পারে, নাউনের পরেও বসতে পারে, কিন্তু অবশ্যই এটা কিন্তু ভার্বাল নাউন নয়, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ। এবার দেখো, আই গট মাই হাউস পেইন্টেড। I got my house painted, এই হাউসটা নাউন না? কোন অবস্থায় পেয়েছি? রং করা। কোন জিনিসটা? হাউসটা। নাউনকে এই শব্দটা বিশেষায়িত করছে, এই জন্য এটাকেও আমরা বলছি অ্যাডজেক্টিভ। পাস্ট পার্টিসিপলে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন আমরা এটাকে মানে ভার্বের 3 নাম্বার ফর্ম যখন পাস্ট মানে অ্যাডজেক্টিভের মতো কাজ করে কোন সেন্টেন্সে তখন তাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি। এবার দেখো পারফেক্ট পার্টিসিপল, এইটার ব্যবহার তোমাদের খুব একটা আসে না। হ্যাভিং
done the home task অথবা having completed the home task, Karim went to play. Having done the home task, কোন কাজটা? হোম টাস্কটা কমপ্লিট হয়েছে। এইটা হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেলের একটা উদাহরণ। এইটাও কিছুটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, এই জন্য এটাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলে থাকি। তো পারফেক্ট পার্টিসিপলটা আমাদের খুব একটা বেশি ব্যবহার হয় না, সবচেয়ে বেশি ব্যবহার হবে প্রেজেন্ট পার্টিসিপলটা। এটা আমরা মনে রাখবো, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর পাস্ট পার্টিসিপলটা আমাদের ব্যবহার হয়, কিন্তু পারফেক্ট পার্টিসিপলটা অত বেশি ব্যবহার হবে না। তো actually I usually take 2 or 3 classes for this amount of information, but at this moment I don't have much time and scope to conduct classes, but hopefully this will give you much information, and if you watch this class, if you follow the class, then you will learn a lot. That's it for today. Thank you very much.